অঞ্জলি তার 5 মেয়ে রিঙ্কি, রিমি, পলি, তুলি এবং রূপাকে নিয়ে এক ছোট্ট গ্রামে বাস করে। অঞ্জলির স্বামী অজয় ছিল একজন নেশাখোর মাতাল। সে সবসময় নেশায় একেবারে আসক্ত হয়ে থাকত। তার সংসারের প্রতি কোনো রকম মনোযোগ ছিল না। তাই অঞ্জলি দুটো বড়লোক বাড়িতে কাজকর্ম করে 5 মেয়ের জন্য টাকা উপার্জন করে নিয়ে আসতো। আর সেই কাজের বাড়ি থেকে অঞ্জলি মাঝে মধ্যে মেয়েদের জন্য খাবার নিয়ে আসতো। কিন্তু একদিন হঠাৎ করে রূপা, এই রূপা, কি হলো তোর? তুই এভাবে অজ্ঞান হয়ে পড়লি কেন? ওঠ না। মা, রূপার কি হলো বলো তো? রূপা, কি হলো তোর? তুই উঠছিস না কেন? কথা বলছিস না কেন? কি ব্যাপার? এই রিঙ্কি, যা যা তাড়াতাড়ি একটু জল নিয়ে আয়। এখানে জলের বোতলগুলো তো ফাঁকা পড়ে আছে। তুই তাড়াতাড়ি একটু জল নিয়ে আয় মা। হ্যাঁ মা, দাঁড়াও, আমি এখনই যাচ্ছি। এই বলে রিঙ্কি ছুটে রান্নাঘর থেকে জল নিয়ে আসে। আর অঞ্জলি তার ছোট মেয়ে রূপার মুখে জলের ছিটা দিতে থাকে। কিন্তু তাতেও রূপার কোনো কিছুই হয় না। সে কোনো মতে চোখ খোলে না, যার ফলে রিঙ্কি কাঁদতে কাঁদতে বলে, মা, আমার মনে হচ্ছে রূপা আর চোখ খুলবে না। রূপা আমাদেরকে ছেড়ে চলে গেছে। তুমি কেন শুধু শুধু কাজের বাড়ি থেকে খাবার নিয়ে আসো? কাজের বাড়ির বাসি খাবার খেয়ে আজকে আমাদের এরকম অবস্থা হয়েছে। আজকে যদি তুমি আমাদেরকে ভালো কিছু রান্না করে খাওয়াতে, তাহলে আজকে রূপা ভালো থাকতো। প্রত্যেকদিন বাসি খাবার খাওয়া তো ঠিক নয়। প্রত্যেকদিন আমরা বাসি খাবার খাই, আবার খিদে পেলে আমরা রাস্তাতে যা পড়ে থাকে সেটাই তুলে খেয়ে নিই। না না, কোনোভাবেই আমি রূপাকে এভাবে ফেলে রাখতে পারবো না। তোরে চল আমার সঙ্গে, আমি রূপাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই বলে অঞ্জলি রূপাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আসলে কয়েক সপ্তাহ আগে, আজকেও চাল ডাল কিছুই নেই। যতই আমি চাল ডাল রাখি না কেন সব শেষ হয়ে যায়। আমি তো খুব কম টাকারই চাল ডাল কিনেছিলাম, তাই হয়তো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এখন এবার আমি কি করব? আমার 5 মেয়ে তো ওদিকে আবার খাবারের জন্য অপেক্ষা করছে। ওরা তো এখন খুব ছোট, সেই জন্য খিদের জ্বালায় ওদেরকে অনেক কষ্ট পেতে হয়। এমন সময় সেখানে অঞ্জলির স্বামী অজয় চলে আসে। এই অঞ্জলি, আমার জন্য একটু চিকেন কাবাব বানিয়ে দে তো। আজকে আমি গরম গরম চিকেন কাবাবদের সাথে মদ খাবো। তুমি আবার আজকে নেশা করে বাড়ি ফিরেছো? তোমার কি হুঁশ জ্ঞান বলতে কিছুই নেই? তোমার 5টা মেয়ে বাড়িতে আছে, তারা কি খাবে না খাবে সেসব নিয়ে তোমার কোনো চিন্তা নেই বলো? এত বেশি না বকে, তোকে যেই কাজটা বলেছি সেই কাজটা ঠিক করে কর। জানি না তুই আমাকে প্রত্যেকদিন একই কথা কেন বলিস। আমি তো তোদের জন্য কোনো কিছুই নিয়ে আসবো না, তারপরও তোরা আমার মাথার কাছে কেন ঘ্যান ঘ্যান করিস বলতো? তুমি যে চিকেন কাবাব বানিয়ে দিতে বলছো, তা আমি চিকেন কাবাব কিভাবে বানাবো শুনি? আমার কাছে অত টাকা নেই। আমি আমার বাচ্চাদেরকে চিকেন কাবাব কিনে খাওয়াতে পারি না, আর তোমাকে তাহলে আমি কিভাবে খাওয়াবো? আর তুমি তো যা টাকা ইনকাম করো সব তো নিজেই উড়িয়ে দাও। আমাদের কথা তো একবারও ভাবো না। তাহলে আমরা কেন তোমার কথা ভাবতে যাবো? দাঁড়া, তোর মুখে তো দেখছি অনেক কথা শুরু হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার লাঠিটা কোথায় আছে? রিঙ্কি, পলি, তোরা কোথায় রে? তাড়াতাড়ি আমার লাঠিটা নিয়ে এসে দে তো। বাবা, তুমি দয়া করে মাকে কিছু বলো না। দেখো না, মা কিন্তু অনেক টেনশনে আছে। তার উপর তুমি যদি এখন মাকে বকাবকি করো, তাহলে মা কিন্তু অনেক কষ্ট পাবে। তুমি দয়া করে মাকে কিছু বলো না বাবা। তোরাও তো দেখতে পাচ্ছি তোদের মায়ের সাথে হয়ে গেছিস। দাঁড়া, তোদের সবাই কি মজা দেখাতে হবে। এই বলে অজয় তার 5 মেয়ে এবং অঞ্জলিকে মারধর করতে শুরু করে। এমনকি সে নেশার চোটে অঞ্জলিকে মেরে মেরে একেবারে তার মাথা ফাটিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে পালিয়ে যায়। এমন সময় অঞ্জলির 5 মেয়ে তাদের মাকে দেখে খুবই কান্নাকাটি করতে থাকে। এভাবেই সেই দিনটা কাটে। পরের দিন সকালবেলা, মা, কাল সকাল থেকে আমরা কিছুই খাইনি। আমরা তো না খেয়ে আছি। আমাদের খুব খিদে পাচ্ছে মা। তুমি কি আমাদের জন্য কিছু একটা রান্না করে দিতে পারবে? হ্যাঁ মা, দিদি কিন্তু ঠিক বলেছে। আমারও খুব খিদে পেয়েছে। কাল রাত্রিবেলা তুমি আমাদেরকে কিছুই খেতে দাওনি, আর তোমাকেও তো কষ্ট পেতে দেখে আমরাও খাওয়ার কথা বলিনি। দয়া করে তুমি আজকে আমাদেরকে কিছু খেতে দাও। হ্যাঁ রে, তোদেরকে তো খাবার দিতেই হবে, তা না হলে তোরা আর কতদিন না খেয়ে থাকবি। ঠিক আছে, তোরা বাড়িতেই থাক, আমি দেখছি কোথাও থেকে খাবার জোগাড় করে নিয়ে আসতে পারি কি। এই বলে অঞ্জলি তার 5 মেয়েকে বাড়িতে রেখে খাবারের সন্ধানে বেরোয়। আর সে দেখতে পায় যে রাস্তার ধারে এক ডাস্টবিনের পাশেই কিছুটা রুটি এবং তার সাথে তরকারি পড়ে আছে। আর যা দেখে অঞ্জলি তখনই সেই খাবার বাড়িতে নিয়ে আসে, আর সেই খাবার গরম করে সে 5 মেয়েকে খেতে দেয়। কিন্তু এমন সময় অঞ্জলির চোখে জল আসে। আমি জানি না কবে আমি তোদেরকে ভালো খাবার খাওয়াতে পারবো। তোদের বাবা থাকা সত্ত্বেও তোরা কখনো তোদের বাবার ভালোবাসা পাস না। এটা দেখে আমার খুব কষ্ট হয়, খুবই খারাপ লাগে। জানি না এরকম একটা লোককে আমি কিভাবে বিয়ে করলাম। আমার কপালটাই খারাপ ছিল। আর আমার সাথে সাথে এখন তোদেরকেও খুব কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে।
এভাবেই সেদিন অঞ্জলি তার মেয়েদের জন্য খাবারের ব্যবস্থা করে। আর পরের দিন রিঙ্কি এবং রিমি দুজনে বাড়ির বাইরে বেরিয়ে যায়। এই রিমি, চল, সবাই যেমন রাস্তায় ভিক্ষা চায়, আমরা দুই বোনও আজকে ভিক্ষা চাইবো। সবার কাছ থেকে কিছু কিছু করে টাকা চাইবো, আর সেই টাকা আমরা মায়ের হাতে দেব। মা তাহলে আমাদের জন্য কিছু রান্না করতে পারবে। আজকে আমাদেরকে তাহলে না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছো। চলো, আমিও দেখেছি রাস্তার ধারে অনেক বাচ্চারা ভিক্ষা করে। আমরাও তাহলে আজকে ভিক্ষা করব, মা কিছু জানতে পারবে না। এই বলে রিঙ্কি এবং রিমি দুজনে ভিক্ষা চাইতে শুরু করে। আর বাকি বাচ্চাদেরকে দেখে দেখে রিঙ্কি এবং রিমি সকলের কাছে হাত পেতে ভিক্ষা চাইতে থাকে। এভাবেই সারাদিন বসে থেকে থেকে তারা মাত্র 50 টাকা পায়। আর অন্যদিকে অঞ্জলি যখন লোকের বাড়িতে কাজ করার পর বাড়িতে ফিরে আসে, তখন সে তার বড় দুই মেয়েকে খুঁজে পায় না। এভাবেই কিছুটা সময় কাটে। আর এমন সময় রিঙ্কি এবং রিমি যখন বাড়ির দিকে রওনা দেবে, তখন তারা দেখে যে এক বড়লোক পরিবারের বাচ্চা অল্প একটু এগরোল খাওয়ার পর রাস্তাতে ফেলে দেয়। ওই দেখ রিমি, ওই বাচ্চা মেয়েটা এগরোলটা একটুখানি খেয়েই ফেলে দিয়েছে, শুধুমাত্র একবার কামড় দিয়েছে। চল, আমরা দুজনে মিলে ওই এগরোলটা খেয়ে নিই, তাহলে আমাদের দুজনের পেট ভরে যাবে, আর তারপর আমরা দুজনে বাড়ি যাব। হ্যাঁ দিদি, আমারও খুব খিদে পেয়েছে। ঠিক আছে, এই রোলটা তুমি অর্ধেক খাও আর আমাকে অর্ধেক দাও। এই বলে রিঙ্কি এবং রিমি সেই কুড়িয়ে পাওয়া এগরোল অর্ধেক অর্ধেক করে খেয়ে নেয়। আর কিছুক্ষণের মধ্যেই 50 টাকা নিয়ে বাড়িতে ফিরে যায়। এমন সময় তারা মায়ের হাতে 50 টাকা ধরিয়ে দেয়। কি ব্যাপার, এই 50 টাকা তোরা কোথায় পেলি? নিশ্চয়ই কারোর বাড়ি থেকে চুরি করেছিস, তাই তো? এই টাকা কিন্তু আমি কখনো নিতে পারবো না। তোরা যেখান থেকে এই টাকা নিয়ে এসেছিস সেখানে রেখে আয়। আমি কি তোদেরকে চুরি করে শিখিয়েছি? মা, তুমি আমাদেরকে ভুল ভাবছো। আমরা সত্যি বলছি, আমরা চুরি করিনি। দিদি, তুমি বলো না, আমরা সত্যি বলছি তো, আমরা তো চুরি করিনি। বলো, সত্যি কথা বল, তোরা কোথা থেকে এই 50 টাকাটা চুরি করে নিয়ে এসেছিস? যদি আমি একবার কিছু জানতে পেরেছি, তাহলে কিন্তু তোদেরকে খুব মারবো। সত্যি কথাটা বল। মা, আমরা সত্যি বলছি, তুমি আমাদেরকে বিশ্বাস করো। আসলে আজকে আমরা রাস্তাতে ওই যে বাচ্চাগুলো যেরকম ভাবে ভিক্ষা করে, আমরা ওরকমই ভিক্ষা করে 50 টাকা পেয়েছি। তাই এখন এই টাকাটা আমরা তোমাকে দিচ্ছি। তুমি আমাদের জন্য কিছু রান্না করো, তাহলে রাত্রিবেলা আমরা পেট ভরে খাবার খেয়ে ঘুমাতে পারবো। রিঙ্কির মুখে এমন কথা শুনে অঞ্জলির চোখে জল চলে আসে, কারণ সে কখনো কল্পনাও করতে পারেনি যে খিদের জ্বালায় একদিন তার মেয়েরা ভিক্ষা করতে বাধ্য হবে। এমন সময় দুঃখে অঞ্জলির বুকটা একেবারে ফেটে যায়। এভাবেই কিছুদিন কাটে। আর একদিন অঞ্জলি রিঙ্কির সঙ্গে বাজারে যায়। ওই দেখো, ওখানে একটা প্যাকেটে মনে হচ্ছে কিছুটা ভাত পড়ে আছে। আমার মনে হয় ওটা কোনো কুকুরের জন্য কেউ রেখে গেছে, ডাস্টবিনে ফেলতে গিয়ে পাশে পড়ে গেছে। মা, আমি কি ওই খাবারটা তুলে নিয়ে আসবো? বাড়িতে গিয়ে ভালো করে গরম করে নিয়ে আমরা 5 বোন খেতে পারবো। না না, ওই খাবারটা খাওয়া ঠিক হবে না। জানি না কে ফেলে গেছে, আমার মনে হচ্ছে খাবারটা ভালো নয় বলেই ফেলে দিয়ে গেছে। ওরকম খাবার খেলে তোদের শরীর খারাপ করবে। চল আমার সঙ্গে চল, মালকিনের বাড়ি থেকে কিছু রান্না বান্না করে আমি তোর হাতে কিছু খাবার পাঠিয়ে দেব। আর আমি মালকিনকে বলেই খাবার নেব, তা না হলে মালকিন আমাকে আর কখনো খাবার দেবে না। এই বলে অঞ্জলি কাজের বাড়িতে যায়। আর সেখানে রান্না বান্না করার পর কিছুটা খাবার রিঙ্কির হাতে বাড়িতে পাঠিয়ে দেয়। সেই খাবার রিঙ্কি বাড়িতে নিয়ে যায় এবং 5 বোন ভাগ করে সেই খাবার খায়। আর কিছুক্ষণ পর অঞ্জলি যখন কাজের বাড়ি থেকে বাড়িতে ফিরে আসে, এমন সময় রিঙ্কি বলে, মা, তুমি তো আমাদেরকে সব খাবার খাইয়ে দিলে, কিন্তু তুমি কি খাবে? আমরা তো সব খাবার খেয়ে ফেলেছি। তুমি কত কাজকর্ম করেছো, তোমারও তো খিদে পেয়েছে, তাই না? না রে, আমি মালকিনের বাড়িতে খাবার খেয়েছিলাম, তাই আমার এখন আর খিদে পাচ্ছে না। আর আমার এখন খাবার খেতেও ভালো লাগছে না। অঞ্জলি মুখে এমন কথা বললেও সে মনে মনে ভাবে, আমি তোদের জন্য মালকিনের বাড়ি থেকে সামান্য অল্প একটু খাবার নিতে পেরেছিলাম, আর সেই খাবারে যদি আমি ভাগ বসাতাম তাহলে তোদের পেট ভরতো না। সেই জন্য আমি নিজে না খেয়ে থাকবো তাও ভালো, কিন্তু তোরা খেতে পারলেই আমি খুশি। এভাবে অঞ্জলি নিজে না খেয়ে তার 5 মেয়েকে খাবার খাইয়ে দেয়। আর প্রত্যেকদিন অঞ্জলি বাইরে থেকে খাবার জোগাড় করে নিয়ে আসার চেষ্টা করে। এভাবে তারা খুবই কষ্টের মধ্যে দিয়ে দিন কাটায়। আর এরকমই একদিন এই বাড়িটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে আজকে এরা খুব ভালো ভালো খাবার রান্না করছে। আর জানালাটাও তো খোলা আছে, এদিকে তো কাউকেই দেখতে পাচ্ছি না, রান্নাঘরটা ফাঁকা। এই সুযোগে এখান থেকে আমি কিছু খাবার নিয়ে পালিয়ে যাই। এরা তো অনেক বড় লোক, অল্প একটু খাবার নিলে এদের কিছু যায় আসবে না।
এই বলে অঞ্জলি সেই বাড়ির রান্নাঘর থেকে কিছুটা খাবার নিয়ে চলে যায়। আর সেই খাবার অঞ্জলি সেদিন তার 5 মেয়েকে খাইয়ে দেয়। আর সেদিন সেই খাবার অঞ্জলির 5 মেয়ের মধ্যে ছোট মেয়ে রূপা সবার আগে খায়। কিন্তু সেই খাবার খাওয়ার পর থেকেই রূপা প্রচন্ড পরিমাণে বমি করতে শুরু করে। আর বমি করতে করতে সে একটা সময় অজ্ঞান হয়ে পড়ে। এমন সময় অঞ্জলি এবং তার মেয়েরা রূপাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বাবু, তাড়াতাড়ি আপনি আমার মেয়েটাকে ঠিক করে দিন, আমি আপনার কাছে হাত জোড় করছি। আপনি একটু আমার মেয়েটাকে দেখুন, আজকে খাবার খাওয়ার পর হঠাৎই বমি করতে করতে অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে দেখতে দিন। যতটা বুঝতে পারছি এ তো বাসি খাবার খেয়ে খেয়ে তার উপর আজকে তো মনে হয় আরো অনেক উল্টোপাল্টা কিছু খেয়েছেন। তা না হলে তো এত রকম হবে না। মনে হচ্ছে ওই খাবারে কিছু একটা মেশানো ছিল, তা না হলে আমার মেয়েটার এরকম হবে কেন? অঞ্জলি মনে মনে এভাবেই চিন্তা করতে থাকে। অন্যদিকে ডাক্তারবাবু রূপার চিকিৎসা করে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। আর কিছুদিনের মধ্যে রূপা সুস্থ হয়ে ওঠে। কিন্তু এখন অঞ্জলি যখন বাইরে থেকে খাবার নিয়ে আসে, রূপা সেই খাবার খেতে ভয় পায়। কিন্তু যেহেতু তাদের কাছে কোনো উপায় থাকে না, তাই তারা বাইরে থেকে নিয়ে আসা খাবার খেতে বাধ্য হয়। আর একদিন অঞ্জলি লুকিয়ে লুকিয়ে এক বিয়ে বাড়িতে যায়। আর সেখান থেকে তার মেয়েদের জন্য কিছুটা খাবার চুরি করার চেষ্টা করে। আর এমন সময় সেই বিয়ে বাড়ির এক ব্যক্তি অঞ্জলিকে এরকম কাজ করতে দেখে নেয়। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? আমাদের এখানে এত বড় অনুষ্ঠান হচ্ছে, আর আপনার মধ্যে একটা ভিখারি মহিলাকে কে এখানে ঢোকার পারমিশন দিয়েছে শুনি? দাদা, দয়া করে আমাকে ছেড়ে দিন। আসলে আমি এই খাবার আমার 5 মেয়ের জন্য কিনতে এসেছি। আমার 5 মেয়ে খুবই ক্ষুধার্ত। আমার 5 মেয়েকে আমি ঠিকভাবে খাওয়াতে পারি না, তাই আজকে ভাবলাম এই বড় অনুষ্ঠান থেকে আমি কিছুটা খাবার নিয়ে গিয়ে আমার মেয়েদেরকে খাওয়াবো। অঞ্জলির কথা শুনে সেই ব্যক্তি বলে, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আপনার 5 মেয়েকে নিয়ে আপনি আসতে পারেন। আজকে আপনার এখানে নেমন্তন্ন। আর শুনুন, আপনি যদি আমাদের এখানে কাজ কাম করতে চান তাহলে আমরা নিশ্চয়ই আপনাকে কাজে রেখে দেবো। আর তার উপর আপনি এখানে প্রত্যেকদিন ভালো ভালো খাবারও খেতে পাবেন। আমাদের একটা বড় অফিস আছে, ওখানকার ক্যান্টিনে প্রত্যেকদিনই ভালো ভালো খাবার রান্না হয়। সেই ব্যক্তিটির কথা শুনে অঞ্জলি খুবই খুশি হয়। আর সেদিনের পর থেকে অঞ্জলি সেই ব্যক্তির অফিসে কাজ করতে শুরু করে। অফিস পরিষ্কার করা, ঝাড়ু দেওয়াই ছিল অঞ্জলির কাজকর্ম। আর এখন সেই অফিসে কাজ করার পর অঞ্জলি মাস মাহিনা হিসেবে অনেক টাকা পায়। এমনকি সেই অফিসের ক্যান্টিন থেকে অঞ্জলিকে প্রত্যেকদিন খাবার দেওয়া হয়, যার ফলে অঞ্জলি এবং তার 5 মেয়ে এখন পেট ভরে খাবার খেতে পায়। পাপিয়া সদ্য বিয়ে করে তার শ্বশুর বাড়িতে পা রেখেছিল। বিয়ের আগে শ্বশুর বাড়ি নিয়ে সে তার মনে অনেক রকমের স্বপ্ন সাজিয়েছিল। কিন্তু শ্বশুর বাড়িতে ঢুকতে না ঢুকতেই তার সমস্ত স্বপ্ন ভেঙে যায়, কারণ তার শ্বশুর বাড়িটা ভাঙাচোরা 2 কামরার একটা ঘর ছিল। এ কি, আমি তো ভেবেছিলাম অভিজিৎ বেশ বড় লোক হবে। এদের ঘর বাড়ি দেখে মনে হচ্ছে এরা তো ভিখারি। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। ভেবেছিলাম একটা বড় লোক শ্বশুর বাড়ি পাবো, আমার কপালটাই খারাপ। বৌমা, কি ভাবছো তুমি? তখন থেকে আমরা সবাই মিলে তোমার সাথে কথা বলছি, তুমি কোনো কথার উত্তরই দিচ্ছ না। ও বুঝেছি, তুমি নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো। রিম্পা, তোর বৌদিকে ঘরে নিয়ে যা। যাও বৌমা, তুমি একটু বিশ্রাম করো। রিম্পা তার বৌদিকে পাশের ঘরে নিয়ে যায়। পাপিয়া অবাক হয়ে এদিক ওদিক শুধু দেখতে থাকে। নতুন শ্বশুর বাড়ি তার একদমই পছন্দ হয় না। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে পাপিয়া অভিজিতের সঙ্গে তাদের রুমে ঘুমিয়ে পড়ে। তখনই নন্দিনী দেবী তার মেয়ে রিম্পাকে হাতে করে একটা বালিশ নিয়ে অভিজিতের ঘরের দিকে যেতে দেখে। কিরে, তুই বালিশ নিয়ে কোথায় যাচ্ছিস? প্রচন্ড গরম লাগছে মা, দেখো আমি পুরোপুরি ঘামে ভিজে গেছি। আমাদের এই ঘরে তো পাখা নেই। এই গরমে কি পাখা ছাড়া ঘুমানো যায়? আমি দাদার ঘরে যাচ্ছি, ওখানে গিয়ে পাখার হাওয়ায় আরামে ঘুমাতে পারবো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই ভুলে গেছিস আজকেই তোর দাদার বিয়ে হলো, আর তুই আজকের দিনে ওদের ঘরে ঘুমাতে যাচ্ছিস? না, আমি কিচ্ছু ভুলিনি মা, কিন্তু এই গরমে আমি ঘুমাতে পারবো না। আগে তো আমরা সবাই মিলে দাদার ঘরেই ঘুমাতাম। দাদা কখনো আমাদেরকে কিছু বলেনি, আর এখনো কিছু বলবে না। তোর দাদা কিছু বলবে না, কিন্তু তোর কি সামান্য বোধ বুদ্ধিটুকু নেই? বিয়ের আগে সব ঠিক ছিল, কিন্তু এখন এসব আর করা যাবে না। চুপ করে ঘুমিয়ে পড়, ওখানে যাওয়ার কোনো দরকার নেই। রিম্পা তার মায়ের কথা শুনে মন খারাপ করে সেখানেই ঘুমিয়ে পড়ে। তারা সবাই মিলে একটা ঘরে পাশাপাশি শুয়েছিল, কিন্তু গরমের জন্য কিছুতেই কারোরই ঘুম আসছিল না। নন্দিনী দেবীর 2 নাতি নাতনি বল্টু এবং বুলটি কান্নাকাটি শুরু করে। ঠাম্মা, আমাদের খুব গরম লাগছে, আমরা পাকার হাওয়ায় ঘুমাবো, এখানে কিছুতেই ঘুমাবো না। আমিও এখানে ঘুমাতে পারবো না ঠাম্মা, আমার তো মনে হচ্ছে এই গরমে আমি মরেই যাব। দেখেছো তো মা, এই গরমে আমাদের কেমন কষ্ট হচ্ছে বলো তো? তাহলে ভাবো এই বাচ্চা দুটোর কেমন কষ্ট হচ্ছে। তোমার কথা আমরা শুনবো না,
বল্টু, বলটি, চল, তোরা আমার সাথে চল, আমরা ওই ঘরে গিয়েই ঘুমাবো। এই বলে রিম্পা বল্টু এবং বুলটিকে নিয়ে পাশের ঘরে চলে যায়। তারা দরজা নক করলে পাপিয়া দরজা খুলে তাদেরকে দেখতে পায়। কি হয়েছে তোমাদের? কিছু লাগবে নাকি? এত রাতে তোমরা এখানে কি করছো? বৌদি, আমাদের না খুব গরম লাগছে। আসলে আমাদের ওই ঘরে পাখা নেই, শুধুমাত্র এই ঘরেই পাখা আছে। এর আগে আমরা সবাই মিলে এই ঘরেই ঘুমাতাম। আমাদের গরমে কিছুতেই ঘুম আসছে না, সেই জন্য আমরা এখানে ঘুমাতে চলে এলাম। এই শুনে পাপিয়া অবাক হয়ে যায়, সেই সাথে তার প্রচন্ড পরিমাণে রাগ হয়। এটাই বাকি ছিল বোধহয়, এমনিতেই ভাঙাচোরা ঘর, তার উপরে আবার নাকি বাড়িতে পাখা নেই। এরকম নির্লজ্জ গরিব পরিবার তো আমি আগে কখনো দেখিনি। কি আর বলবো। হ্যাঁ ঠিক আছে, শুয়ে পড়ো, কিন্তু তোমরা কোথায় শোবে? পাপিয়ার কথা শেষ হতে না হতেই রিম্পা বল্টু এবং বুলটিকে নিয়ে খাটের উপরে উঠে পড়ে। তারা অভিজিতের পাশে তিনজনই শুয়ে পড়ে। এর ফলে পাপিয়ার ঘুমানোর মতো খাটে আর জায়গা থাকে না, তাই সে বাধ্য হয়ে নিচে বিছানা পেতে শুয়ে পড়ে। কিন্তু তার গায়ে পাখার একটুও হাওয়া লাগে না, সেই জন্য কিছুতেই তার ঘুম আসতে চায় না। তার উপর সকাল হতে না হতেই পাপিয়ার বড় যা মৌমিতা তাকে ডাকতে আসে। কি গো, সকাল হয়ে গেছে, আর কত ঘুমাবে? তাড়াতাড়ি উঠে পড়ো, আজকে তোমাকে রান্না করতে হবে। ওঠো ওঠো, সবাই অপেক্ষা করছে খাবে বলে। দূর বাবা, এই কোন অদ্ভুত জায়গায় চলে এলাম। রাতে ঠিকঠাক ঘুমাতে পারলাম না, এখন খুব ঘুম পাচ্ছে। আবার বলছে নাকি এখন রান্না করতে হবে। আমার মনে হচ্ছে না আমি এদের বাড়িতে সংসার করতে পারবো। পাপিয়া নিরুপায় হয়ে রান্নাঘরে রান্না করতে চলে যায়। সেখানে কাঠের উনুনে রান্না করতে গিয়ে তার ঘামে স্নান করার মতো অবস্থা হয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর সে তার পরিবারের সবাইকে খাবার খেতে দেয়। পাপিয়া খুব ভালো রান্না করতে পারত, তাই তার হাতে রান্না করা খাবার সকলে পেট ভরে খায়। ছোট বৌমা, তোমার হাতে মনে হচ্ছে নিশ্চয়ই জাদু আছে। খাবারগুলো এতটাই ভালো হয়েছে, আমি অনেক বেশি খাবার খেয়ে ফেলেছি। আমার তো এখন নড়তে চড়তেই কষ্ট হচ্ছে। এবার একটা লম্বা ঘুম দিতে হবে। এই বলে মদন বাবু পাপিয়ার ঘরে গিয়ে পাখা চালিয়ে খাটের উপর শুয়ে পড়ে। তার সাথে সাথে এক এক করে পাপিয়ার বাকি সদস্যরাও পাপিয়ার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এই দেখে পাপিয়ার ভীষণ পরিমাণে রাগ হয়। আমার ঘরে আমারই ঘুমানোর মতো জায়গা নেই, এরা তো এই ঘরটাকে নিজেদের মনে করছে। আমি সকালবেলা উঠে এত রান্না বান্না করলাম, আমি তো ক্লান্ত হয়ে পড়েছি। কোথায় আমি একটু আরাম করে পাখা চালিয়ে ঘুমাবো তা নয়, এরা সবাই ঘুমিয়ে পড়লো। আমার তো প্রচন্ড রাগ হচ্ছে এবার। সারাদিনটা গরমে ঘামতে ঘামতেই সে কাটিয়ে দেয়। এরকম ভাবেই কিছুদিন চলে। একদিন রিম্পা বল্টু এবং বুলটিকে নিয়ে পাপিয়ার ঘরে ঘুমাতে আসলে পাপিয়া খুবই রেগে যায়। রোজ রোজ কি শুরু করেছো? হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি এতদিন কিছু বলিনি বলে কখনোই কিছু বলবো না? তুমি এত বড় ধেড়ে মেয়ে হয়ে গেলে তোমার মাথায় সামান্য বোধ বুদ্ধিটুকু নেই? তুমি দাদা বৌদির রুমে ঘুমাতে আসছো? কেন বৌদি, তুমি এরকম করে কেন বলছো? কত গরম পড়েছে তুমি বলো তো? এই গরমে কি পাখা ছাড়া ঘুমানো যায়? পাখা ছাড়া ঘুমানো যায় কিনা সেটা আমি দেখে কি করব? তোমাদের ঘুম না আসলে বাইরে গিয়ে খোলা মাঠে বিছানা পেতে ঘুমাও, ওখানকার ঠান্ডা হাওয়া তোমাদের গায়ে লাগবে। কিন্তু দয়া করে আমাদেরকে রোজ রোজ বিরক্ত করো না। আমাদের কি প্রাইভেসি বলে কিছু নেই? ঠিক আছে বৌদি, আমি আর রাত্রিবেলা করে তোমাদের ঘরে ঘুমাতে আসবো না। আমি আজকে রাতে কষ্ট করে ওই ঘরেই ঘুমিয়ে পড়ছি, কিন্তু কালকে দুপুরবেলা আমি তোমার ঘরেই ঘুমাবো। কারণ এখন তো সারা রাত জেগে থাকতে হবে, কালকে দুপুরবেলা ঘুমিয়ে আমার ঘুমটা পুরো করে নেব। এই বলে রিম্পা সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে রিম্পা রাত্রিবেলা করে তার দাদা বৌদির ঘরে ঘুমাতে না গেলেও সে প্রত্যেকদিন সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত তার দাদা বৌদির ঘরেই শুয়ে থাকতো। সেই সাথে নন্দিনী দেবী, তার বড় বৌমা এবং বাচ্চারাও সারাদিন তার ঘরেই থাকতো। আর এটা পাপিয়ার একদমই পছন্দ হতো না। অভিজিৎ, আমার কিন্তু এগুলো একদম ভালো লাগে না। সারাদিন তোমার পরিবারের সবাই আমার ঘরে কবজা করে বসে থাকে, পাখা চালিয়ে খাটের উপরে সবসময় শুয়ে থাকে। ওদের কি একারই গরম লাগে? আমার কি গরম লাগে না? আরে বাবা, এতে রেগে যাওয়ার কি আছে? কত পরিমাণে গরম পড়েছে বলো তো? রাত্রেবেলা তো আমরা বেশ আরাম করে ঘুমাই, কিন্তু রাত্রেবেলা তো আমাদের পরিবারের সবাই গরমে খুব কষ্ট পায়। গরমে রাতে তো ওদের ঘুম হয় না, সেই জন্যই তো দিনের বেলা ওরা এসে আমাদের ঘরে ঘুমাই। আর দিনের বেলা কি আমার গরম লাগে না? দিনের বেলা যে আমি সারাদিন কষ্ট পাই সেটা কি তুমি দেখতে পাও না? আমার বাপের বাড়িতে আমার পার্সোনাল রুম ছিল, যেখানে আমি দিন রাত সব সময় আরাম করতে পারতাম। তোমার দিনের বেলা গরম লাগে না আমি কখন বললাম? তুমিও তো মায়েদের সাথে বৌদিদের সাথে একই সাথে শুয়ে থাকতে পারো, এতে অসুবিধা কি আছে?
অনেক অসুবিধা আছে। আমার এরকম একগাদা লোকের মাঝে কিছুতেই ঘুম আসে না। আমি একা থাকতে ভালোবাসি, তাই জন্য ওরা যখন আমাদের ঘরে থাকে আমি পাশের ঘরে চলে যাই। এটা তো তোমার প্রবলেম পাপিয়া, আমার পরিবার সবকিছু মানিয়ে নিয়ে চলছে, তোমাকেও তো একটু মানিয়ে নিয়ে চলতে হবে। এই বলে অভিজিৎ সেখান থেকে চলে যায়। অভিজিতের কথাগুলো শুনে পাপিয়ার খুবই রাগ হয়েছিল। না, এদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ওদের জন্য আমাকে অভিজিৎ এতগুলো কথা শোনালো, এদেরকে মজা দেখাতেই হবে। খুব গরম লাগে এদের, তাই না? পাখা ছাড়া ঘুম আসে না। ঠিক আছে, গরম কাকে বলে আমি দেখাবো এবার। পাপিয়া মনে মনে তার পরিবারের সবাইকে শায়েস্তা করার প্ল্যান করতে থাকে। আইডিয়া, আমি আমাদের ঘরের পাখাটাই খারাপ করে দেব, তারপর দেখি ওরা কোথায় ঘুমায়। আমি আজকেই সুযোগ পেলে পাখাটা খারাপ করে দেব। কিন্তু আমি করবোটা কিভাবে? ওরা তো সব সময় আমার ঘরে খাট জুড়ে বসে থাকে। হ্যাঁ, আইডিয়া। পাপিয়া তার ঘরে গিয়ে দেখে তার পরিবারের সকলে তখনও তার খাটের উপর শুয়ে এবং বসে আছে। বলছি যে তোমরা একটু 10 মিনিটের জন্য বাইরে যাও না। আসলে আমি আমার জামাটা পাল্টাবো। গরমে রান্না করতে গিয়ে আমি পুরো ভিজে গেছি, তাই জন্য জামাটা খুলে দিতে হবে। আমরা তো সবাই মেয়েরাই আছি এখানে, তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও। এই গরমে আবার বাইরে যাব আমরা? উফ রিম্পা, তুই সবসময় বড্ড কথা বলিস। হ্যাঁ বৌমা, তুমি জামাটা পাল্টে নাও, আমরা ততক্ষণ ওই ঘরে গিয়ে বসি। বড় বৌমা চলো, আমরা বরং ততক্ষণে আম পোড়ার শরবতটা বানিয়ে নিই। এই বলে সবাই সেই ঘর থেকে চলে যায়। পাপিয়া এই সুযোগে তাদের পাখাটা খারাপ করে দেওয়ার চেষ্টা করে। সে পাখার মধ্যে বেশি করে জল ঢেলে পাখার কয়েল পুড়িয়ে দেয়, তার ফলে পাখাটা খারাপ হয়ে যায়। আমার কাজ শেষ, এবার আমি শুধু বসে বসে মজা দেখব। পাপিয়াকে এই কাজটা করতে অভিজিৎ দেখে ফেলে। অভিজিৎ জানালা থেকে দাঁড়িয়ে সবটাই দেখছিল, কিন্তু পাপিয়া সেটা লক্ষ্য করেনি। কিছুক্ষণ পর সবাই ওই ঘরে এসে পাখা খারাপ হয়ে গেছে দেখে অবাক হয়ে যায়। একটু আগেই তো পাখাটা ভালো ছিল বৌদি, হঠাৎ করে পাখাটা খারাপ হয়ে গেল কিভাবে? এই গরমে পাখা ছাড়া কিভাবে থাকবো আমরা? তোমাদের ঘরের তো সব জিনিসই খারাপ। ঘরবাড়ি, ঘরের জিনিস, এগুলো দেখলে তো মনে হয় এগুলো ব্রিটিশ আমলের জিনিসপত্র। খারাপ তো হওয়ারই ছিল। অভিজিৎ সবটা জানার পরে চুপ করে থাকে। সে কাউকেই কিছু বুঝতে দেয় না। সেদিন প্রচন্ড পরিমাণে গরম পড়ায় সকলেরই অবস্থা খারাপ হয়ে যায়। সারাদিনটা গরমের মধ্যে কাটিয়ে দিলেও রাত্রিবেলা পাপিয়া বিপদে পড়ে, কারণ গরমের জন্য তার রাতে কিছুতেই ঘুম আসে না। আমি তো পাখাটা খারাপ করে দিলাম, কিন্তু আমি তো এটা ভেবে দেখিনি রাত্রিবেলা আমি ঘুমাতে পারবো না। ওদেরকে তো দেখলাম বেশ গরমের মধ্যেই ঘুমাচ্ছে। বুঝলাম ওদের তো রাত্রিবেলা গরমে পাখা ছাড়া ঘুমানোর অভ্যাস আছে, কিন্তু আমার তো নেই। আমার তো এটা আগে ভাবা দরকার ছিল। পাপিয়া সারা রাত গরমের মধ্যে উসপিস করতে থাকে। সে কিছুতেই ঘুমাতে পারে না। এরকম ভাবেই পরপর কয়েকদিন কাটে। সে তার পরিবারের সকলকে শায়েস্তা করতে গিয়ে নিজেই গরমের চোটে জব্দ হয়ে বসে থাকে। আমি তো ভেবেছিলাম পাখাটা নষ্ট করার পর ওরা সবাই খুব কষ্ট পাবে, কিন্তু এখন তো দেখছি ওদের থেকে বেশি কষ্ট আমি পাচ্ছি। না, এভাবে পাখা ছাড়া থাকা যাবে না। অভিজিৎকে পাখাটা ঠিক করার কথা বলতে হবে। এখন আমি পাখা ঠিক করতে পারবো না পাপিয়া, কারণ যতদিন আমি স্যালারি পাচ্ছি কিছুই করতে পারছি না। স্যালারি পেতে এখনো 15 দিন বাকি। 15 দিন এখন তোমাকে কষ্ট করতেই হবে, কিচ্ছু করার নেই। 15 দিন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই 15 দিন গরমে পাখা ছাড়া আমি থাকতে পারবো না। তুমি প্লিজ পাখাটা ঠিক করার ব্যবস্থা করো। গরমে পাখা ছাড়া থাকতে পারবে না, এটা তো তোমার আগেই ভাবার কথা ছিল। পাখাটা নষ্ট করার আগে তো তোমার ভাবা দরকার ছিল, তাই না? পাখাটা তো তুমি নিজের হাতে নষ্ট করেছো, তাহলে এখন কষ্ট করো। আমি স্যালারি পেলে ওই ঘরের জন্য একটা নতুন পাখা কিনে আনবো, আর আমাদের পাখাটা আমি পরের মাসে ঠিক করতে পারবো। অভিজিৎ, আমি পাখাটা নষ্ট করেছি, তুমি কিভাবে জানলে? আমার না ভুল হয়ে গেছে, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি এতদিন পর্যন্ত শুধু নিজের কথাই ভেবেছি। আমাদের ঘরে তো তবুও পাখা ছিল, কিন্তু ওই ঘরে কোনো পাখাই ছিল না। তাহলে ওরা এতদিনে কতটা কষ্ট করেছে। গরমে সবারই কষ্ট হয়, শুধু আমার নয়। আমি বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও তুমি। পাপিয়া তার পরিবারের সকলের কাছেও ক্ষমা চায়। অভিজিৎ কয়েকদিনের মধ্যেই 2টো নতুন পাখা বাড়িতে নিয়ে আসে। সে একটা দোকান থেকে ইএমআইতে পাখা 2টো কিনেছিল। নতুন পাখা লাগিয়ে তার পরিবারের সকলেই খুবই খুশি হয়। এভাবেই তারা গরমের বাকি দিনগুলোতে আর কষ্ট পায় না।